Dear learners and viewers, I believe that all of you are in well. Though a great infect and viral disease, COVID-19, has spread out not only Bangladesh but all over the world. To continuing of your study, Education Ministry has developed some instructions and regulations, and on behalf of these regulations, SLR College launched online class system. We confidently believe that if you follow this class, definitely you come out beneficiation. Okay, I am your chemistry teacher. Today I will discuss about a new chapter, organic chemistry, second chapter of your second paper chemistry book. It's okay. Now we will enter our topic, organic chemistry. Welcome all of you. What are the learning outputs? That means এই চ্যাপ্টার যদি আমরা আলোচনা করি, তোমরা যদি বাসায় চ্যাপ্টার পড়াশোনা করার শেষে অ্যানালাইসিস করো, তাহলে যে বিষয়গুলো সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা গ্রো করবে, সেটা হলো লার্নিং আউটপুটস, বাংলায় বলে আমরা শিখন ফল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড কম্পাউন্ডস, অর্থাৎ জৈব রসায়ন এবং জৈব যৌগ, এই দুটো আলাদা আলাদাভাবে আমরা শিখব। ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, আমরা কম্পাউন্ডসের যে শ্রেণীবিভাগ আছে সেটা জানব। এরপরে আছে 3 নম্বর বন্ডিং নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই যে অর্গানিক কম্পাউন্ডসগুলো, এই কম্পাউন্ডসগুলোর মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান, অর্থাৎ এখানে কি সমযোজী বন্ধন হয়, আয়নিক বন্ধন হয়, সন্নিবেশ বন্ধন হয়, নাকি আরও কোনো স্পেশাল টাইপস অফ বন্ডিং এর মধ্যে আছে কিনা সেটা জানব। এবং কোন বন্ডিংয়ের ফলে ওই কম্পাউন্ডগুলোর মধ্যে কি ধরনের ফিজিক্যাল ফেনোমেনা অ্যারাইজ করে, কি ধরনের কেমিক্যাল ফেনোমেনা অ্যারাইজ করে, সেই বন্ধনের সাথে সাথে বৈশিষ্ট্যের যে যোগসূত্র সেটা নিয়ে আলোচনা করা হবে। এরপর আছে ফাংশনাল গ্রুপস অ্যান্ড হোমোলগাস রেটস, অর্থাৎ জৈব যৌগের কার্যকরী মূলক এবং সমগোত্রীয় শ্রেণী, এটা নিয়ে আমরা ডিটেলস ডিসকাস করব এই চ্যাপ্টারের আজকের সেশনে। You have to keep in mind that organic chemistry, a large volumetric chapter of second paper, at least 2 set questions must be set up from this chapter. So you should grade signify on this chapter, and the basis of your chemistry depends on chemical reaction that should be discussed in this chapter. So
from the beginning, you will highly concentrate with us, and definitely with the lecture you should study at your home. And if you follow this advice, you will learn about this topic. ওকে, আমরা তাহলে সরাসরি আমাদের আলোচনায় ফিরে আসব। ফার্স্ট অফ অল, অর্গানিক কেমিস্ট্রি। হোয়াট ডু ইউ মিন বাই অর্গানিক কেমিস্ট্রি? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? Chemistry deals with organic compounds. If we translate it in Bengali, রসায়নের যে অংশ জৈব যৌগ নিয়ে আলোচনা করে তাই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। ডেফিনেশনটা সো মাচ ইজি। এখানে দুইটা কিওয়ার্ড আছে, একটা হলো ডিলিংস আর একটা হলো অর্গানিক কম্পাউন্ডস। আমি যদি এতটুকু মনে রাখি তাহলে ডেফিনেশনটা তোমাদের মনে থাকার কথা। তাহলে আমাদের এখন জানতে হয় অর্গানিক কম্পাউন্ডস কি। একসময় ধারণা করা হতো অর্গানিক কম্পাউন্ডস কোনোভাবেই ল্যাবরেটরিতে সিনথেসাইজ বা তৈরি করা সম্ভব না। তাহলে কিভাবে এটা উৎপন্ন হয়? এই কনসেপ্টটার নামই হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস আর সিনথেসাইজড in a organic living system on impact of biometabolism effect. That's mean কোনো জীব দেহের ভিতরে, আবার বলছি, জীব দেহের ভিতরে প্রাণ শক্তির প্রভাবে জৈব যৌগ সমূহ উৎপন্ন হয়ে থাকে। এটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি, বাংলায় বলে প্রাণ শক্তি মতবাদ। এবং সায়েন্টিস্ট বার্জিলিয়াস introduced this formula, this theory, and on behalf of this name it is called Berzelius vital force theory. তাহলে কি দাঁড়ালো? বার্জিলিয়াস একটা কনসেপ্ট প্রদান করলেন, জৈব যৌগসমূহ জীব দেহে, একটা প্রাণী দেহ হতে পারে, উদ্ভিদ দেহ হতে পারে, প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়ে থাকে। কিন্তু এই কনসেপ্ট এক্সিস্ট নো লঙ্গার, বেশি দিন স্থায়ী হলো না। তারই একজন জার্মান স্টুডেন্ট, another great scientist who is called father of organic chemistry, scientist Wohler, proved that organic compounds may be synthesized in laboratory, that's mean from inorganic compounds. আমরা এখানে একটা রিয়াকশন দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে অর্গানিক কম্পাউন্ডস ইউরিয়া NH2 CO NH2। আমরা যদি একটু নোটেশন করে দেখিয়ে দিই, অর্গানিক কেমিস্ট্রি ইউরিয়া, দ্যাটস মিন দিস ইজ ইউরিয়া, মে বি সিনথেসাইজড, অর্থাৎ তৈরি করা যায় অ্যামোনিয়াম সায়ানাইড, an inorganic compound। তাহলে কি দাঁড়ালো?
definitely vital force theory is broke down, অর্থাৎ জীবশক্তির প্রভাবে প্রাণশক্তির প্রভাবে যে জৈব যৌগ তৈরি হয় সেই ধারণাটা আর থাকলো না। Am I clear what I say? I think if you try, definitely it is clear to you. এবার আমাদের পরবর্তী টপিকস speciality of carbon to form organic compounds কি অর্থ দাঁড়ায়, অর্থাৎ জৈব যৌগের স্ট্রাকচার বা গঠন যদি আমরা ফলো করি তাহলে সেখানে একটা অনিবার্য ঘটনা দেখতে পাব। There is no organic compounds exploding of carbon atoms. এমন কোনো জৈব যৌগ পাওয়া যাবে না যেখানে কার্বন পরমাণু থাকে না। এটাই হলো অর্গানিক কম্পাউন্ডসের স্পেশালিটি অফ কার্বন, অর্থাৎ জৈব যৌগের কার্বন এলিমেন্ট থাকতেই হবে এবং কার্বন এলিমেন্টস থাকার কারণে আমরা দেখব সেখানে কিছু নেচার অ্যারাইজ করে। কি সেই নেচারগুলো? ফার্স্ট নেচার ক্যাটিনেশন। ক্যাটিনেশন মিন্স কার্বন কার্বন লিঙ্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 4 কার্বনের শিকল বা লিঙ্ক দেওয়া আছে। এই যে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করতে পারে। This phenomena is called catenation. সবচেয়ে ভালো ক্যাটিনেশন ফেনোমেনা বা প্রপার্টি শো করে কার্বন অ্যাটম। এর বাহিরে সিলিকন কিছুটা এবং জার্মেনিয়াম পরমাণু কিছুটা ক্যাটিনেশন প্রপার্টিস দেখিয়ে থাকে। আমরা ফুটবল শেপের আর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, নাম দেওয়া আছে ফুলারিন। এটা একটা মৌলিক পদার্থ, তবে অধাতু। শুধুমাত্র কার্বন দিয়ে এমন একটা ফ্রেম তৈরি হয়। এখানে 60 অর্থাৎ 60টি কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এমন সুন্দর একটা রিং স্ট্রাকচার, হেক্সাগোনাল রিং স্ট্রাকচার গঠন করে, যার নাম ফুলারিন। আমরা অনেক সময় এটাকে কার্বন 60 নামে ডেকে থাকি, কারণ 60টা কার্বন তাই। এবং আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয়, তা হলো all carbon atoms are bonded with 3 valency. That means 1 valence electron is out of bonding, and due to this reason fullerene is electric conductive. অর্থাৎ একটা করে যে মুক্ত ইলেকট্রন থেকে যায় কার্বনে, 3টা করে বন্ধন হওয়ার কারণে একটা করে মুক্ত ইলেকট্রন থেকে গেছে। সেই মুক্ত ইলেকট্রনের কারণে ফুলারিন কিন্তু তড়িৎ পরিবহনে অংশ নেয়। সবসময় মনে রাখবা, যদি কার্বন পরমাণুর বন্ডিং বা ভ্যালেন্সি 4 হয় তাহলে সেই কম্পাউন্ডের তড়িৎ পরিবহন হয় না। ভ্যালেন্সি যদি 3 হয় 2 হয় তাহলে অবশ্যই সেটা কার্বন দিয়ে গঠিত হলো সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে।
নাম্বার 2 আইসোমারিজম। আমরা এখানে দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখো, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ফর্মুলা CH3 bond CH2 bond OH, and second CH3 bond oxygen bond CH3। একটা মজার ব্যাপার, both compounds are same molecular formula, that's mean দুটা ফর্মুলাতে কার্বন দুটা, হাইড্রোজেন 3 2 5 1 6টা করে এবং অক্সিজেন একটা করে। তাহলে আমরা কি চিন্তা করতে পারি? টু ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা বাট সেম মলিকুলার ফর্মুলা। ডিউ টু ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মুলা, these two compounds arises different physical and chemical properties. This approach is known as isomerism and the structure are called isomer। তাহলে কি দাঁড়ালো? যদি একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মে ভিন্নতা থাকে, তখন এই ঘটনাকে সমানুতা বলে এবং এই গঠনগুলোকে বা যৌগগুলোকে পরস্পরের আইসোমার বলে। তাহলে কাঠামো দুটার নাম আইসোমার, কাঠামো দুটার বৈশিষ্ট্যের নাম বা ঘটনার নাম আইসোমারিজম। আমি সম্ভবত তোমাদেরকে বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। যদি পরিষ্কার না হয় তাহলে আবার একটু রিপিট শুনে নিবে, তাহলে পরিষ্কার হবে। আই বিলিভ দ্যাট। অ্যান্ড থার্ড স্পেশালিটি পলিমারাইজেশন। আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার CH2 ডাবল বন্ড CH2, এখানে বোধহয় দুইটা 2 আছে, প্রথম 2টা বাদ পড়বে, টাইপিং মিস্টেক। CH2 ডাবল বন্ড CH2, এই মলিকুলটা ডাবল বন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজড অ্যান্ড শেষে সাবস্ক্রিপ্ট হিসেবে একটা N আছে। দ্যাটস মিনস CH2 ডাবল বন্ড CH2 এটা একটা ইউনিট। এই ইউনিটটা বারবার রিপিটিং হবে। কতবার রিপিটিং হবে? N-তম বার রিপিটিং হবে। সেজন্য আমরা সাবস্ক্রিপ্ট হিসেবে N লিখে দিয়েছি। N এর মান সাধারণত কখনো যদি রেঞ্জে থাকে, যেমন এই ক্ষেত্রে 200 থেকে 300, এর মধ্যে যে কোনো সংখ্যক হতে পারে, 210 হতে পারে, 290 হতে পারে, সেই জন্য আমরা N দিয়ে প্রকাশ করেছি। কখনো N থাকা মানেই হচ্ছে N এর মান সাধারণত একটা স্কেলে থাকে বা একটা রেঞ্জে থাকে, যে এত থেকে এত এর মধ্যে। এমন সিচুয়েশান অ্যারাইজ করতে বা বোঝানোর জন্য আমরা N ব্যবহার করে থাকি। তাহলে বোঝা গেল CH2 এটা একটা ইথিলিন মলিকুল। এই ইথিলিন মলিকুল N সংখ্যক বার যদি রিপিট করে একটার পর একটা বসে, তাহলে যে বড় একটা মলিকুল তৈরি হয়, এই প্রসেসটার নামই হচ্ছে পলিমারাইজেশন। এটা একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়ার মাধ্যমে একটা ছোট মলিকুল বারবার বসে এবং মলিকুলগুলোর মধ্যে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অনেক বড় বৃহত্তর একটা শিকল গঠিত হয়। সেই শিকলটার নাম হয় পলিমার, and this process is known as polymerization reaction. এটাও সাধারণত কার্বন পরমাণু শো করে। তো এই যে 3 স্পেশালিটি অফ কার্বন অ্যাটমস, এর কারণেই কিন্তু অর্গানিক কম্পাউন্ডস তৈরি হওয়া সম্ভব এবং অর্গানিক কম্পাউন্ডসের সংখ্যা, নাম্বার অফ অর্গানিক
compounds is very larger than inorganic compounds. It is known as that if we consider whole compounds is 100%, then there is 82% is organic compounds and below 18% is inorganic compounds. এরপরে আমরা জানব ডিফারেন্স অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস। ডিফারেন্স অনেক হইতে পারে, একেবারে বেসিক কিছু ডিফারেন্স তোমরা নোট আউট করো। অর্গানিক কম্পাউন্ডসে কিছু মেটাল কনফাইন্ড করে দেওয়া আছে। Already we discussed that carbon must be exist in organic compounds. Moreover, hydrogen, oxygen, halogen, nitrogen, phosphorus and sulfur, these elements are used for organic compounds structure, whereas in inorganic compounds there is no limitations. That means যে কোনো মৌলই ইনঅর্গানিক কম্পাউন্ডস গঠিত হতে পারে। ইনঅর্গানিক কম্পাউন্ডস মেবি মৌলিক হয়, যৌগিক হয়, বাট অর্গানিক কম্পাউন্ডস অলওয়েজ যৌগিক। এলিমেন্টারি স্টেজে কোনো অর্গানিক কম্পাউন্ডস হয় না, এটা দ্বিতীয় একটা ডিফারেন্স হতে পারে। 3, ইনঅর্গানিক কম্পাউন্ডস বন্ডিং বিহেভিয়ার আয়নিকও হতে পারে, কোভ্যালেন্ট হতে পারে। অর্গানিক কম্পাউন্ডস অলওয়েজ কোভ্যালেন্ট বন্ডেড, বাট in some cases inorganic attachment may be exist. What do you mean by inorganic attachment? Suppose we know soap, সাবান a organic compounds. সাবানের a single molecule a long শিকল কার্বন অ্যাটম, সেখানে লম্বা একটা কার্বন শিকল থাকে। সেই কার্বন শিকলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এই সবগুলোই কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, বাট একটা মাত্র সোডিয়াম মৌল সেখানে এক্সিস্ট করে। সেই সোডিয়াম মৌলটা কিন্তু একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে জাস্ট এক প্রান্তে অ্যাটাচড থাকে, যুক্ত থাকে। সেই জন্য এটাকে আমরা কোভ্যালেন্ট না বলে আয়নিক বলতে হয়। তবে সেখানে শত শত বন্ধনের মাধ্যমে একটা বন্ধনই মাত্র ইনঅর্গানিক, বাকি সবগুলোই কিন্তু অর্গানিক। এর বাইরেও আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে বৈশিষ্ট্যগুলো তোমরা বই থেকে পড়ে নিও। আর বেসিক ডিফারেন্স এতটুকুই। তবে আরও কিছু ডিফারেন্স তৈরি করা যায়, যেমন অর্গানিক কম্পাউন্ডস অধিকাংশ ক্ষেত্রে নন পোলার, যার কারণে ইনসলিউবল ইন ওয়াটার আর পোলার সলভেন্টস, whereas inorganic compounds in some cases soluble, আবার কখনো কখনো ইনসলিউবল হতে পারে। সো এগুলো কোনো কনক্রিট ডিফারেন্সের মধ্যে নেওয়া যায় না, জাস্ট একটা কম্পারেবল ডিফারেন্স, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ডিফারেন্স অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস। This question is not so significant approach in your exam script, just to understand of you. Okay, the next topic, classification of organic compounds. আমরা এখানে একটা চার্ট রেখেছি, যেখানে ব্রিফলি প্রেজেন্ট করা হয়েছে সমগ্র অর্গানিক কম্পাউন্ডসগুলোকে খুব সুন্দরভাবে।
তোমরা একটু কনসেন্ট্রেট হও। দেখো, organic compounds divided into two sections, cyclic compounds and acyclic or open chain or aliphatic. আমরা যদি মিনিংস করে দিই তাহলে হয়ে যাবে। সাইক্লিক দ্যাটস মিন চক্রীয়, অ্যাসাইক্লিক মানে অচক্রীয়, অর্থাৎ যখন কার্বনগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে শেষ মাথা প্রথমটার সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটাকে বলবো সাইক্লিক কম্পাউন্ডস। দেখো, সাইক্লিক কম্পাউন্ডসের নিচের দিকে যে এক্সাম্পল ডান দিক থেকে পিরিডিন, অ্যাজুলিন, THF এগুলো সাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পল, কারণ দুই মাথা বা দুই প্রান্ত সংযুক্ত। অ্যাসাইক্লিকের এক্সাম্পল দেওয়া আছে প্রপেন, CH3 বন্ড CH2 বন্ড CH3, শেষ কার্বন এবং প্রথম কার্বনের মধ্যে কোনো বন্ডিং নাই। দ্যাট ইজ হোয়াই দিস ইজ অ্যাসাইক্লিক অ্যালিফ্যাটিক অর্গানিক কম্পাউন্ডস। সাইক্লিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক। হোমো মিন্স সেম, অর্থাৎ এই সাইক্লিক যদি কার্বনের সাথে কার্বনেরই হয়, এই লিঙ্ক ফ্রেমের মধ্যে যদি কোনো ডিফারেন্ট এলিমেন্ট স্থান না পায় তখন সেটা হোমোসাইক্লিক আর কার্বোসাইক্লিক কম্পাউন্ডস। হোমোসাইক্লিকের বাংলা আমরা সাধারণত হোমোসাইক্লিকই রেখে থাকি বা রাখি। হোমোসাইক্লিকের দুইটা অংশ, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক্স। অ্যালিসাইক্লিক্স মানে হচ্ছে নন অ্যারোমেটিক, আর অ্যারোমেটিক হলে সে কিছু বিশেষ বৈশিষ্ট্য যদি কোনো কম্পাউন্ডের মধ্যে যুক্ত হয়, যেটাকে আমরা অ্যারোমেটিসিটি বিহেভিয়ার বলে থাকি, তখন সেই হোমোসাইক্লিক কম্পাউন্ডস অ্যারোমেটিক কম্পাউন্ডস। অর্থাৎ হোল অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে অ্যারোমেটিক কম্পাউন্ডস একটা ছোট্ট সেকশন, বেশিরভাগ কম্পাউন্ডেই কিন্তু নন অ্যারোমেটিক। অ্যারোমেটিককেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলছে বেনজিনয়েড কম্পাউন্ডস আর একটাকে বলা হয়েছে নন বেনজিনয়েড। দ্যাটস মিন যদি বেনজিন রিং এই কাঠামোর ফিনলের ওয়েস বাদ দিলে যে অংশটা থাকে, অর্থাৎ 6 কার্বনের একটা রিং স্ট্রাকচার, এটার নাম হচ্ছে বেনজিন রিং। এই বেনজিন রিং নিয়ে যদি কোনো যৌগ কম্পাউন্ড মানে অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হয় তখন সেটাকে বলা হয় বেনজিনয়েড কম্পাউন্ডস বা অ্যারোমেটিক হোমোসাইক্লিক কম্পাউন্ডস। অন্যদিকে যদি বেনজিনের সাথে সাথে আরও 4 কার্বনের, 5 কার্বনের অথবা কার্বনের সাথে সাথে অক্সিজেন সালফার নিয়ে যদি কোনো স্ট্রাকচার যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নন বেনজিনয়েড কম্পাউন্ডস। আমরা অ্যাজুলিন একটা নন বেনজিনয়েড কম্পাউন্ডসের এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পাচ্ছি। দেখো, সেখানে বেনজিন রিংয়ের সাথে আর একটা 5 রিংয়ের সাইক্লিক স্ট্রাকচার অ্যাটাচমেন্ট অবস্থায় আছে। অপরদিকে হেটারোসাইক্লিক কম্পাউন্ডস, সেখানেও দুইটা অংশ দেখা যাচ্ছে। ওয়ান ইজ অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস অ্যান্ড অ্যানাদার ইজ অ্যারোমেটিক কম্পাউন্ডস। অ্যারোমেটিক কম্পাউন্ডসের এক্সাম্পল পিরিডিন অ্যান্ড অ্যালিসাইক্লিক কম্পাউন্ডসের এক্সাম্পল THF। এরকমভাবে আমাদের অর্গানিক কম্পাউন্ডসের একটা ক্লাসিফিকেশন রাখা আছে। আমি তোমাদেরকে বলবো এই ক্লাসিফিকেশনটা মাথায় হুবহু মেমোরাইজ করার প্রয়োজন নাই, জাস্ট এই স্ট্রাকচারটা দেখে দেখে তুমি বুঝতে পারলেই হইল। অথবা কখনো কখনো যদি তোমার চোখের সামনে পড়াশোনা করতেছে, প্রশ্নপত্রে, বই ইত্যাদিতে কোনো স্ট্রাকচার দেখো, তখন যেন বুঝতে পারো দেখে যে এটা কি অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে ওপেন চেইন আর সাইক্লিক। সাইক্লিক যদি হয়ে থাকে সেটা কি অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক যদি হয়ে থাকে সেটা কি বেনজিনয়েড অ্যারোমেটিক নাকি নন বেনজিনয়েড অ্যারোমেটিক। জাস্ট এতটুকু কনসেপ্ট হলেই যথেষ্ট, অর্থাৎ দেখে বুঝে নিতে পারলেই হবে, মেমোরাইজ করার কোনো প্রয়োজন পড়বে না। এরপর আছে আমাদের বন্ডিং নেচার। আমরা আগেই উল্লেখ করেছি দ্যাট
all organic compounds are bonded through covalent bonded. All organic compounds are covalent bonded. এই কোভ্যালেন্ট বন্ডিং আবার দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় সিগমা বন্ডিং আর একটাকে বলা হয় পাই বন্ডিং। এখন আমরা ডিসকাস করব হোয়াট ইজ কল্ড সিগমা বন্ডিং অ্যান্ড হোয়াট ইজ কল্ড পাই বন্ডিং। তার আগে আমাদের একটু জানা দরকার বন্ডিং কী জিনিস, বন্ডিং কত প্রকার। আমরা ছোটোবেলায় দুই প্রকারের বন্ডিং পড়েছি নবম দশম শ্রেণীতে, আয়নিক বন্ডিং অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ধন সেখানে পড়ে আসছে যে যদি দুটা বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ গ্রো করবে, একটা আর একটার সাথে জোড়া লেগে যাবে, সেটা আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন হিসেবে সেখানে পড়ছো যে একটা পরমাণুর অরবিটাল আর একটা পরমাণুর অরবিটালের উপরে অধিক্রমণ যদি ঘটায় এবং তার মাধ্যমে যদি বন্ধন গঠিত হয় সেটা সমযোজী বন্ধন। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই তাহলে কিন্তু আমরা বন্ডিং অরবিটাল ওভারল্যাপিং সিস্টেম কি এটা একটু করে হাইব্রিডাইজেশন চ্যাপ্টারে পড়ানো হয়েছে। যদি ভুলে যেয়ে থাকি সেখান থেকে আবার একটু রিমাইন্ড করতে হবে। আমরা কিছু পিকচার অ্যারাইজ করেছি। দেখো, হাইড্রোজেন পরমাণু প্রথমে দুইটা আছে, আর হাইড্রোজেন পরমাণুর পাশে যে পার্পেল কালারের দুইটা সার্কুলার শেপ দেখানো হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে 1s অরবিটাল। এই হাইড্রোজেনের 1s অরবিটালেই একটা করে ইলেকট্রন দেখানো হয়েছে, যেটা নিচের চিত্রে দ্বিতীয় চিত্রে দেখানো আছে। দেখো, প্রথম হাইড্রোজেনের একটা ডট চিহ্ন দিয়ে এবং দ্বিতীয় হাইড্রোজেনের একটা ক্রস চিহ্ন দিয়ে আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছি। তাহলে প্রথম হাইড্রোজেনের অরবিটাল আর দ্বিতীয় হাইড্রোজেনের অরবিটাল একটা যদি আর একটার উপর ওভারল্যাপ করে তখন দেখো আমাদের এমন একটা শেপ গ্রো করে, কিছুটা কি বলা যায়, পোলারাইজড স্ফেরিক্যাল শেপ বা ডিম্বাকার শেপ। তখনই আমরা বলে থাকি যে এস অরবিটাল দুটো ওভারল্যাপিং হয়েছে, এবং এই ধরনের ওভারল্যাপিংকে বলা হয় ফ্রন্ট সাইড ওভারল্যাপিং। এস অরবিটালের সাথে এস অরবিটালের ওভারল্যাপিং অলওয়েজ ফ্রন্ট সাইড ওভারল্যাপিং হিসেবেই বিবেচিত হয়ে থাকে। আর এই যে কোভ্যালেন্ট বন্ড যখন ফ্রন্ট সাইড অরবিটাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে হয়ে থাকে তখন সেই সমযোজী বন্ধনের নাম হয়ে থাকে সিগমা বন্ধন। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন দুইটা পরমাণু যখন 1s অরবিটাল শেয়ারিং বা ওভারল্যাপিংয়ের মাধ্যমে বন্ধন তৈরি হয় সেটা একটা ফ্রন্ট সাইড ওভারল্যাপিং, দ্যাট ইজ হয় সেটা সিগমা বন্ধন। অরবিটাল কনসেপ্ট অনুযায়ী উপরে চিত্রে দেখানো হয়, এবং আমরা যদি লোয়েস কনসেপ্ট অনুযায়ী দেখাই তাহলে দ্বিতীয় ছবির মতো দেখানো হয়ে থাকে, যেখানে ডট এবং ক্রস চিহ্ন দুইটা ভিন্ন হাইড্রোজেন পরমাণুর দুইটা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত যদি আমরা বলি সমযোজী বন্ধন কাকে বলে, তাহলে আমরা বলতে পারি ইফ এ বন্ডিং ইজ ফর্মড থ্রু ওভারল্যাপিং অরবিটাল ইজ নোন অ্যাজ কোভ্যালেন্ট বন্ডিং। দ্যাটস মিন যদি অরবিটাল ওভারল্যাপনের মাধ্যমে বা অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠিত হয় তাহলে সেটা সিগমা বন্ধন বা বন্ধন বলবো। এখন যদি বলি সিগমা বন্ধন তাহলে একটা ওয়ার্ড, কি ওয়ার্ড বলবো তাকে আমরা, সেটা যুক্ত করে দেব। কোথায় যুক্ত করব? ঠিক অরবিটালের অধিক্রম কথাটা আগে, অর্থাৎ এবার বলবো
যদি দুটি ভিন্ন পরমাণু বা গ্রুপের অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠিত হয়। তাহলে শুধু অধিক্রমণ বললে সেটা সমযোজী বন্ধনের ডেফিনেশন হয়, আর মুখোমুখি অধিক্রমণ বললে সেটা সিগমা বন্ধনের সংজ্ঞা হয়ে যায়। খেয়াল করো, একটু ম্যাচ করো, সিকোয়েন্স ফলো করো। যে আমি যদি প্রথম বন্ধনের সংজ্ঞাটা শিখব সমযোজী বন্ধন, তখন বলবো যেখানে পরমাণু বা গ্রুপের অরবিটালের অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠিত হয়। ভালো করে লিখে নাও কথাটা, অরবিটালের অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠিত হয়। এটুক হচ্ছে ভাইটাল পার্ট আর প্রমিনেন্ট পার্ট অফ দিস ডেফিনেশন। আর যদি আমরা এভাবে বলি, ইফ a bonding is developed front side overlapping of two different atoms or groups, then it is called or known as sigma bonding. অর্থাৎ দুটি পরমাণু বা গ্রুপের মধ্যে মুখোমুখি অরবিটাল অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠিত হলে হয়ে গেল। আবার যদি আমরা সেটা একটু পরে বলি, পাই বন্ধনের কথা। আমরা সিগমা বন্ধনের আরও কিছু এক্সাম্পল দেখো। হাইড্রোজেনের দ্বিতীয় বি এস অরবিটাল প্লাস পি অরবিটাল। এস অরবিটালের ছবি হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে, পি অরবিটালের ছবি ফ্লোরিনের পরমাণু দেওয়া আছে। এখানে একটা প্রশ্ন বা একটা কথা আছে, হাইড্রোজেনের না হয় একটাই মাত্র অরবিটাল থাকে, ফ্লোরিন পরমাণুর কি অরবিটাল একটাই? নো। এখানে এই যে শোন অরবিটাল আর রিপ্রেজেন্টেড অরবিটাল, এর ভিতরে কিন্তু আরও অনেকগুলো অরবিটাল রয়ে গেছে। যে অরবিটালগুলো হচ্ছে 1s 2s 2px 2py, এতগুলো অরবিটাল কিন্তু ভিতরে রয়ে গেছে। এটা হচ্ছে 2pz অরবিটাল। পি এর আবার 3টা অরবিটাল, তার জেডটা হচ্ছে এটা। বাকিগুলো দেখানো হয় নাই, কারণ বাকি অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে, সেই জন্য তারা বন্ডিং অংশ নিতে পারে না। আর এই জেড অরবিটালে একটা মাত্র ইলেকট্রন আছে, সেই জন্য সে বন্ধনে অংশ নিতে পারে। মনে রাখবা, ইফ এ অরবিটাল is fulfilled, that's mean 2 electron exist in orbital, the orbital has no capacity to bonding. And if half filled, that's mean 1 electron occupied orbital definitely participate in bonding behavior. যদি একটি মাত্র ইলেকট্রন থাকে কোনো অরবিটালে, তাহলেই কেবলমাত্র সেই অরবিটাল হাইব্রিডাইজেশন বা বন্ডিংয়ে অংশ নিতে পারবে। তারপরে বন্ডিং হওয়ার পরে ডান পাশে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে বলবো মলিকুলার অরবিটাল, আর লেফট সাইডে হাইড্রোজেনকে বলবো অ্যাটমিক অরবিটাল। ফ্লোরিনের ডাবল লোব যে বেলুনের মতো শেপ, সেটাকে বলবো অ্যাটমিক অরবিটাল। বাট ডান দিকে হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের যে শেপটা তৈরি হয়ে গেছে, এটাকে আর অ্যাটমিক অরবিটাল না বলে বলবো মলিকুলার অরবিটাল। এবং এভাবে হাইড্রোজেন ফ্লোরাইড যৌগের তৈরি হয়েছে। কাজেই এখানেও কিন্তু সিগমা বন্ধন তৈরি হয়। তাহলে এস অরবিটালের সাথে পি অরবিটাল, সেটাও সিগমা বন্ধন। এরপরে সি, একটা ফ্লোরিনের সাথে আর একটা ফ্লোরিন দেখানো হয়েছে, তাহলে এদিকেও ফ্লোরিনের 2pz অরবিটাল, দ্বিতীয় ফ্লোরিনের 2pz অরবিটাল। অরবিটাল দুটো ওভারল্যাপিং হলো, ডান পাশে আমাদের ছবি দেখানো আছে, পিকচার। এটা গ্রাফিক্যাল ভিউজ হলে আরও ভালো হতে পারতো, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আসলে দেখা যায় তো মলিকুলার অরবিটালটা কীভাবে এস অরবিটালের সাথে ওভারল্যাপিং করা ইলেকট্রন ডেনসিটি বিটুইন টু নিউক্লিয়াস এমফ্যাসিস হয় এবং আউটসাইড অফ ফ্লোরিন নিউক্লিয়াস ডিক্রিজ করে। এই ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজিং এবং ডিক্রিজিং মোড ব্যবহার করে গ্রাফিক্যাল ইমেজ দ্বারা দেখানো আরও বেশি সুন্দর হয়। তবে সেটা একটু কষ্টসাধ্য কাজ প্লাস সময় সাপেক্ষ ব্যাপার। তবে তোমরা ভিডিও ইউটিউবে যদি সার্চ করো, তাহলে এই ছবিগুলোর ইমেজ পাওয়া যাবে। এটাও তাহলে একটা সিগমা বন্ড।
তাহলে আমরা কি দেখি? এস অরবিটাল সিগমা বন্ডিং, এস অরবিটাল পি অরবিটাল সিগমা বন্ডিং, পি অরবিটাল এটাও সিগমা বন্ডিং, কারণ এটাও ফ্রন্ট সাইড ওভারল্যাপিং। এখন আমরা কিন্তু সাইড বাই সাইড ওভারল্যাপিং বা প্যারালাল ওভারল্যাপিং দেখিনি, যার কারণে পাই বন্ডিংয়ের ছবি এখনও আমাদের আসে নাই। এরপরে এই ছবিটা যদি আমরা দেখি, দেখো এখানেও একটা পি অরবিটাল দেখানো হয়েছে, আর একটা পি অরবিটাল অ্যাটমিক অরবিটাল লেফট সাইডে, ডান পাশে পাই বন্ডিং তৈরি হয়ে গেছে। যার মানে মাঝের অংশটা, যেটা একটা হরাইজন্টাল লাইন দ্বারা দেখানো হয়েছে প্লাসের দুই পাশে ব্ল্যাক লাইন, এটাকে আমরা বলি নোডাল প্লেন কেমিস্ট্রির ভাষা এবং মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্টে। এই নোডাল প্লেনের উপরে যে দুইটা বেলুনের মতো শেপ, এই দুইটা মিলে ডান পাশে দেখো একটা নতুন শেপ তৈরি হয়েছে। আবার নিচের দিকের যে দুইটা লুপ, সেই দুইটা লুপ মিলেও একটা নতুন শেপ তৈরি হয়েছে। এই উপরের শেপ এবং নিচের শেপ, এই দুইটা বিচ্ছিন্ন লুপ মিলে নতুন একটা বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয় এবং এভাবে পাই বন্ধন তৈরি হয়। তাহলে পাই বন্ধনের ইলেকট্রন লুপ সেটা কিন্তু বিচ্ছিন্ন থাকে, উপরের অংশ একটা নোডাল প্লেনের, নিচের অংশ থাকে, কিন্তু সিগমা বন্ধন এমনটা হয় না। তাহলে হাউ ক্যান ইউ ডিফাইন পাই বন্ডিং? আমরা বলতে পারি, যদি দুটি পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণ ঘটে তখন সেটা পাই বন্ধন। মনে রাখার জন্য একটা কথা যথেষ্ট, সেটা হচ্ছে পাশাপাশি। আর অধিক্রমণ তো সমযোজী বন্ধনের সব জায়গায় থাকবে। মাথাটা পরিষ্কার করো, চিন্তা করে শেখো, পড়ো, মনে থাকবে, মুখস্থ করার কিছু নাই। ছবিগুলো পেন্সিল দিয়ে একটু আঁকার চেষ্টা করো, তাহলে ভালো হবে। প্রথমবারের ছবি কখনই ভালো আসে না। চাইলে তোমরা পরীক্ষার খাতায় এগুলো কালার পেন্সিল ব্যবহার করে তৈরি করতে পারো, তাহলে আরও সুন্দর হবে। তবে কালারের জন্য কখনোই রেড বা অ্যাপ্রক্সিমেট রেড কালার, দ্যাটস মিন মেরুন কালার, এই জাতীয় কালার ব্যবহার না করাটা ভালো। আমরা সম্ভবত বন্ডিং, কোভ্যালেন্ট bonding are two types of covalent bonding, that's mean sigma covalent bonding and pi covalent bonding সম্পর্কে জানলাম। এর মধ্যে আরেকটু কনসেপ্ট যেটা অনেকটাই সাবজেক্টিভ, সেটা হলো অবজেক্টিভ, সেটা হলো যদি কখনো কোনো স্ট্রাকচারাল ফর্মুলায় সিঙ্গেল বন্ড থাকে অলওয়েজ সিগমা বন্ধন, ডাবল বন্ডিং থাকলে ধরে নেওয়ার কোনো ব্যাপার নেই, সেটাই ফিক্সড, একটা সিগমা একটা পাই। আর ট্রিপল বন্ড যদি হয় তাহলে একটা সিগমা দুইটা পাই, এর কোনো রূপ ব্যত্যয় ঘটবে না। যেমন অক্সিজেন মলিকুল, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, দ্যাটস মিন এখানে একটা অক্সিজেন পরমাণুর সাথে আর একটা অক্সিজেন পরমাণুর একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। নাইট্রোজেনের ট্রিপল বন্ড, তাহলে ওয়ান সিগমা বন্ডিং অ্যান্ড টু পাই বন্ডিং আর এক্সিস্টিং বিটুইন টু নাইট্রোজেন অ্যাটম। হাইড্রোজেন, এই সিগমা বন্ড হাইড্রোজেন, দ্যাটস মিন সিঙ্গেল বন্ড এখানে। ওকে, I think am I clear? The next topic, difference of sigma and pi bonding, খুব সুন্দর করে দেওয়া আছে। yes, front side overlapping, pi bonding এ partial overlapping, ট্রান্সলেট করে তোমরা সুন্দর করে সাজিয়ে নেবা। all single bonds are sigma, যে কথাটা মাত্র বললাম। ডাবল বন্ড হবে ডি, টাইপিং মিস্টেক, অ্যান্ড ট্রিপল বন্ড এক্সিস্ট, 1 and 2 পাই বন্ড, হ্যাঁ ঠিক আছে। রোটেশনাল, ইয়েস, সিগমা বন্ড ডেফিনেটলি রোটেশনাল, একটা এখানে স্পেলিং মিস্টেক আছে। পাই বন্ডিং নন রোটেশনাল, মানে এটা আমরা বুঝি
অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণুর যখন সিগমা বন্ধন হয়, আমরা যদি আগের ছবিটা দেখে থাকি, এই যেখানে, হ্যাঁ, তাহলে এই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস এই হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস মুভ করতে পারে, ঘুরতে পারে। রোটেশনাল মানে ঘুরতে পারে, ঘূর্ণনশীল। তবে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে কিন্তু নন রোটেশনাল, অর্থাৎ সেই মলিকুলের এক পাশের অ্যাটমের পার্সপেক্টিভে অন্য পাশের অ্যাটম ঘুরতে পারে না। 4 নাম্বার, ইন বোথ হাইব্রিডাইজড অ্যান্ড নন হাইব্রিডাইজড অরবিটাল, মানে সিগমা বন্ধন হাইব্রিডাইজড অরবিটালের সাথেও হইতে পারে, নন হাইব্রিডাইজড অরবিটালের সাথেও হইতে পারে। তবে পাই বন্ডিং অ্যাকসেপ্ট এস অ্যান্ড হাইব্রিডাইজড অরবিটাল, দ্যাটস মিন পাই বন্ডিংয়ের ক্ষেত্রে কখনোই এস অরবিটাল পাই বন্ডিংয়ে অংশ নেবে না, আবার হাইব্রিডাইজড অরবিটালও পাই বন্ধনে অংশ নেবে না। তাহলে কারা অংশ নেবে? প্রথমত নন হাইব্রিডাইজড হইতে হবে এবং এস হইতে পারবে না, তাহলে পি অথবা ডি হইতে পারে। তাহলে নন হাইব্রিডাইজড ডি অরবিটালের ক্ষেত্রে পাই বন্ধন ঘটে থাকতে পারে। পরবর্তী টপিক, বন্ডিং ক্যারেক্টারিস্টিক। ওকে, এটা আমাদের অলরেডি ডিসকাশন হয়ে চলে আসছে। দেখো লেখা আছে, প্রথমে একটা মলিকুলার স্ট্রাকচার, নাম হচ্ছে তার ইথেন, 2 কার্বনের অ্যালকেন, হাইব্রিডাইজেশন sp3। কি করে বুঝবো sp3? আমরা প্রথম পেপারে এগুলো পড়েছিলাম যে কিভাবে sp3 বাইর করা যায়। 25% কি করে হলো, দেখো এসকে যদি আমরা উপরে 1 ধরি, পি এর আছে 3, 3 আর 1 4, 4 মধ্যে এস হচ্ছে 1, তাহলে টোটাল 100 হলে এস 25% আসে, 4 ভাগের 1 ভাগ। বন্ড অ্যাঙ্গেল সেটা আমাদের জানা আছে, sp3 হলে আদর্শ মান আইডিয়াল ভ্যালু 109.5 ডিগ্রি। তারপরে বন্ড লেংথ, এগুলো অবজেক্টিভ মেমোরাইজিং ভ্যালু মুখস্থ রাখবা, এক্সপেরিমেন্টাল ভ্যালু এগুলো এক্সপেরিমেন্টাল না, থিওরিটিক্যাল ভ্যালু। তারপরে জিওমেট্রি আছে, টেট্রাহেড্রাল, সেটাও আমাদের অবজেক্টিভ নলেজ, sp3 হলে টেট্রাহেড্রাল হয়। CH2 দেখো ডাবল বন্ড, তাহলে একটা সিগমা একটা পাই। সেখানে হাইব্রিডাইজেশন কি হবে, sp2 এস ক্যারেক্টার 3 ভাগের 1 ভাগ, যার কারণে 33.33%, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি এবং তার জিওমেট্রিক্যাল শেপ ট্রাইগোনাল মিন্স হচ্ছে 3 কোণীয় ত্রিভুজাকৃতি। তারপরে CH ট্রিপল বন্ড CH, তাহলে একটা সিগমা 2টা পাই, এস ক্যারেক্টার পি ক্যারেক্টার 1 যার মানে 50% এস 50% পি, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, যেহেতু লিনিয়ার মলিকুল তাহলে 180 ডিগ্রি তো হবেই। আর বন্ড লেংথ দেয়া আছে, জিওমেট্রি লিনিয়ার। এটা একটা রেকর্ড, বেসিক জিনিস মাথায় রাখবা, বুঝে নিবা। এরপরে আছে হোমোলগাস সিরিজ অ্যান্ড ফাংশনাল গ্রুপ। মূলত এই চ্যাপ্টারের আমাদের এখান থেকে বেসিক অংশ শুরু। অল অর্গানিক কম্পাউন্ডস আর ক্লাসিফাইড ইনটু some classes or some groups known as homologous series. দেখো লেখা আছে, organic compounds with identical functional group is closer in properties and changing in orderly is called homologous series. বলছে যে সকল জৈব যৌগের মধ্যে একটা কমন গ্রুপ যুক্ত থাকে, যেমন এক্সাম্পলের দিকে নজর দাও, দেখো 3rd লাইন এক্সাম্পল লেখা আছে, CH3OH, সেকেন্ড এক্সাম্পল CH3CH2OH। সেকেন্ড এক্সাম্পলের ফাংশনাল গ্রুপ বলবো আমরা OH-কে, কারণ OH হচ্ছে 2টা স্ট্রাকচারের মধ্যে কমন গ্রুপ, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ফাংশনাল গ্রুপ। আর এই OH যাদের মধ্যে থাকবে সব কম্পাউন্ডগুলোকে একসাথে আমরা বলবো হোমোলগাস সিরিজ। এই জন্যই ডেফিনেশনে বলা হয়েছে উইথ আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ। আইডেন্টিক্যাল মানে সবার মধ্যে থাকবে এবং ওইটাই তার আইডেন্টিটি, তাদেরকে একই হোমোলগাস সিরিজের মধ্যে রাখতে হবে।
যেহেতু এখানে ওএইচটা ফাংশনাল গ্রুপ এবং এই এক এক ফাংশনাল গ্রুপের জন্য এক একটা হোমোলগাস সিরিজের এক এক ধরনের নামকরণ করা হবে। তাহলে এর নাম হচ্ছে অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল গ্রুপ হচ্ছে তার সমগোত্রীয় শ্রেণীর নাম বা হোমোলগাস শ্রেণীর নাম। আর অ্যালকোহলীয় মূলক, ওই ওএইচটাকে বলা হয় অ্যালকোহলীয় মূলক, এটা হলো তার ফাংশনাল গ্রুপ। তাহলে যতগুলো হোমোলগাস সিরিজ ততগুলো ফাংশনাল গ্রুপ থাকবে। অ্যালকোহল হোমোলগাস শ্রেণীর জন্য অ্যালকোহলীয় মূলক তার ফাংশনাল গ্রুপ। এবার যদি আমরা ডেফিনেশনটা বুঝে নিই তাহলে কি বলবো, লিখে নাও। একই কার্যকরী মূলক বিশিষ্ট সকল জৈব যৌগকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলে। আবার বলছি, একই কার্যকরী মূলক বিশিষ্ট সকল জৈব যৌগ সমূহকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলে। কী কী বৈশিষ্ট্য থাকবে? ওই যে আগেই বলা হয়ে গেছে, আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ থাকবে, এখানে সেটা ওএইচ। তারপর বলছে বন্ড সিএস টু বন্ড, দুইটা হাত কার্বনের খালি, এই জন্য দুই থেকে দুইটা হাত বোঝায়, দুইটা টান দিয়ে। এবং এটাকে আমরা মিথিলিন গ্রুপ বলবো। মিথিলিন গ্রুপ ডিফারেন্স বিটুইন নাইবারিং কম্পাউন্ডস। দেখো, মিথানল আর ইথানল এই দুটোকে নাইবারিং কম্পাউন্ডস কেন বলা হলো? প্রথম এক্সাম্পলে একটা কার্বন, দ্বিতীয় এক্সাম্পলে দুইটা কার্বন। যদি 2-3 কার্বনের যৌগ হয়, 11-12 কার্বনের যৌগ হয়, অর্থাৎ কার্বন সংখ্যার একটা কম বেশি হয়, তখন তাকে বলা হয় নাইবারিং কম্পাউন্ডস। তাহলে একই সমগোত্রীয় শ্রেণীর নাইবারিং কম্পাউন্ডসের মধ্যে ডিফারেন্স কি? প্রথমটা থেকে দ্বিতীয়টা যে সিএসটি, মিথিলিন মূলক বেড়ে গেছে। এরপরে 3 কার্বনের আর একটা অ্যালকোহল নিয়ে আসলে আর একটা সিএস2 বৃদ্ধি পাবে। সেটাই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, মিথিলিন ডিফারেন্স বিটুইন নাইবারিং কম্পাউন্ডস। নাম্বার 3, এক্সিস্ট ইন জেনারেল মলিকুলার ফর্মুলা। সবগুলো যৌগকে, একই সমগোত্রীয় শ্রেণীর সমস্ত যৌগকে একটা জেনারেল মলিকুলার ফর্মুলা দ্বারা প্রকাশ করা যায়। এই জেনারেল মলিকুলার ফর্মুলাটা আমাদের পরে ইন ডিটেলস আলোচনা হবে, যখন আমরা এক একটা সমগোত্রীয় শ্রেণী নিয়ে কথা বলবো, আলোচনা করব। যেমন অ্যালকোহলের জেনারেল মলিকুলার ফর্মুলা হয় CnH2n+1OH। এই ফর্মুলাটার মধ্যে প্রথম মিথানলও আছে, দ্বিতীয় এক্সাম্পল ইথানলও আছে। প্রথমটার ক্ষেত্রে কার্বন একটা, তাই ওই Cn, এর জায়গায় মান হবে 1। দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে কার্বন দুইটা, এই জন্য Cn, কার্বন দুইটা, তাহলে এর জায়গায় মান হবে 2। তাহলে CnH2n+1OH এই ফর্মুলাটা মিথানলকেও প্রকাশ করতে পারে, ইথানলকেও প্রকাশ করতে পারে। এর মান 1 হইলে মিথানলে চলে আসবে, এর মান 2 হলে ইথানলে চলে আসবে। এই জন্য এটাকে বলা হয় কমন মলিকুলার ফর্মুলা এক্সিস্ট ফর ইচ হোমোলগাস সিরিজ। এমনকি all of the compounds of a homologous series can be obtained synthesized through a common preparation method, common synthesization method। অর্থাৎ একটা সাধারণ পদ্ধতির মধ্য দিয়ে প্রস্তুত করা যায়। যে প্রক্রিয়ায় মিথানল প্রস্তুত করা যাবে, একই প্রক্রিয়ায় ইথানল প্রস্তুত করা যাবে, প্রোপানল প্রস্তুত করা যাবে। একটা জিনিস খেয়াল রাখো, একই সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকের নামের শেষে একটা কমন কথা যুক্ত থাকে, ওই অলটা হচ্ছে তার কমন কথা। অ্যালকোহলের ক্ষেত্রে মিথানল, ইথানল, প্রোপানল এমনটা চলে থাকে। আমরা ব্যক্তি জীবনে যেমন বিভিন্ন টাইটেল ব্যবহার করি, একই গোষ্ঠীর মানুষদের একটা কমন টাইটেল থাকে, চৌধুরী, রায়, খান। ঠিক একইভাবে হোমোলগাস সিরিজের প্রত্যেকের নামের সাথে একটা কমন নাম থাকবে। অ্যালকোহলের ক্ষেত্রে সেই কমন নাম অল, তবে অনেক সময় সন্ধি হয়ে স্বরটা হাইড হয়ে যায়, যেমন মিথেন আর অল। অল হচ্ছে টাইটেল, তাহলে মিথেন জোকল মিথানল, ইথেন জোকল ইথানল। এই গ্রামারগুলো আমরা নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড সেকশনে শিখবো বা জানবো। ওকে, হোমোলগাস সিরিজ হয়ে গেল। এর পরবর্তীতে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। দেখো,
লেখা আছে দ্য কমন গ্রুপ অফ এ হোমোলগাস রেস। ওখানে যে আইডেন্টিক্যাল গ্রুপটা ছিল ওএইচ গ্রুপ, অন্য সমগোত্রের শ্রেণীতে অন্যরকম থাকবে, সেই কমন গ্রুপটার নামই হচ্ছে ফাংশনাল গ্রুপস। তাহলে আমরা যদি এখানে লেখা আছে দ্য কমন গ্রুপ অফ এ হোমোলগাস রেস কম্পাউন্ডস রেসপন্ডিং অফ কেমিক্যাল প্রপার্টিস ইজ কল্ড ফাংশনাল গ্রুপ। খুব সুন্দর একটা কথা বলছে, এই কমন গ্রুপটাই কিন্তু রেসপন্স করবে কিসের জন্য? কেমিক্যাল বৈশিষ্ট্যের জন্য, ফিজিক্যাল বৈশিষ্ট্যের জন্য। যৌগের কেমিক্যাল এবং ফিজিক্যাল বৈশিষ্ট্যের জন্য কমন গ্রুপ দায়ী। তাহলে একটা জিনিস আমরা বুঝে ফেললাম এখান থেকে, যে একই সমগোত্র শ্রেণীর অনেকগুলো যে যৌগ থাকে, সমস্ত যৌগের মধ্যে ধর্মের বৈশিষ্ট্যের হুবহু মিল না থাকুক, কিন্তু খুব ক্লোজার বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ ধর্মেরগুলো মিল থাকবে। এবং যতটুকু অমিল থাকবে সেই অমিলটাও কিন্তু এলোমেলো হবে না। যেমন একটা বৈশিষ্ট্য ধরো দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতা যদি বাড়তে বাড়তে যায় তাহলে বাড়বে, কমতে কমতে গেলে কমবে, কিন্তু এমন হবে না যে প্রথম সদস্যে বাড়ছে, দ্বিতীয় সদস্যে কমছে, তৃতীয় সদস্যে আবার বাড়ছে। এরকম র্যান্ডম বিহেভিয়ার চেঞ্জ ঘটে না, বরং একটা অর্ডার্ড বিহেভিয়ার চেঞ্জ ঘটে। এটাও কিন্তু হোমোলগাস সিরিজের একটা মোর সিগনিফিক্যান্ট ফেনোমেনা আর ক্রাইটেরিয়া। তাহলে আমরা যদি এটা বাংলা করে নেই তাহলে কি পড়ব? বলবো একই সমগোত্র শ্রেণীর সকল সদস্যের যে সাধারণ গ্রুপ তার ভৌত রাসায়নিক ধর্মের জন্য দায়ী থাকে, দায়ী রেসপন্সিবল মানে দায়ী থাকে, তাকে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। দেখো আমাদের একটা ছোট্ট তালিকা আমি তৈরি করেছি। হোমোলগাস সিরিজ, জেনারেল ফর্মুলা, স্ট্রাকচার নেম। অ্যালকিন একটা হোমোলগাস সিরিজ, অ্যালকোহল একটা হোমোলগাস সিরিজ, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম 18, 20টা 22টা হোমোলগাস সিরিজ আছে। এখানে আমরা 3 এক্সাম্পল ক্যারি করেছি। সেকেন্ড কলাম জেনারেল ফর্মুলা, অ্যালকিনের জন্য CnH2n, অ্যালকোহল CnH2n plus 1 OH, and wherever carboxylic acid exists, general formula CnH2n plus 1 COOH, and as well as corresponding structure carbon carbon double bond। এবং ডান পাশে বাম পাশে যে বন্ডিংগুলো দেওয়া আছে, বাম দিকেরটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, এগুলো হচ্ছে আরও 2টা করে হাত বা বন্ড খালি আছে, ওখানে ভিন্ন কোনো পরমাণু এসে যুক্ত হতে পারবে, যে কোনো অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, আরও কার্বন এসে যুক্ত হতে পারে। তবে এতটুকু স্ট্রাকচার অবশ্যই থাকতে হবে অ্যালকিনের মধ্যে। অ্যালকোহলও দেখো ডান দিকে কোনো বন্ড কি বলে যে হোল্ড আপ নেই, লেফট সাইডে কিন্তু 3টা হ্যান্ড খালি আছে, এখানে 3টা গ্রুপ এসে যুক্ত হতে পারবে। তবে সি বন্ড ও বন্ড এইচ এই অংশ থাকতেই হবে, এই জন্য এই অংশের নামই হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড দেখো একটা হাত খালি আছে, কার্বনের সাথে উপরে একটা অক্সিজেন, ডানে একটা অক্সিজেন, তার ডানে এইচ, এরকম কাঠামো থাকলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড। আর বাম দিকে যে দিকটা খালি আছে কার্বক্সিলিক অ্যাসিডে, সেদিকে বিভিন্ন কিছু যুক্ত হয়ে হয়ে নতুন নতুন স্ট্রাকচার হবে, নতুন নতুন কম্পাউন্ড হবে, তবে COOH থাকতেই হবে। এই জন্য COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হোমোলগাস সিরিজের ফাংশনাল গ্রুপ। আর একটা জিনিস দেখো, যে জেনারেল ফর্মুলায় কিন্তু ওই OH-টা বাদ দিয়ে জেনারেল ফর্মুলাটা হয়, COOH বাদ দিয়ে দেখো যে CnH2n plus 1, CnH2n plus 1, এভাবে সাধারণত তৈরি হয়ে থাকে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, ভালো লাগা থাকলো, সেই সাথে প্রত্যাশায় থাকবেও খুব দ্রুত আমাদের যে একটা ভাইরাল ক্যাটাস্ট্রফি
এটা কামব্যাক করুক, আমরা সবাই সুস্থ জীবনে ফিরে আসব। তোমরা এর মধ্যেও definitely be mentally confident and more respectable to your commands, to your self initiatives. সবসময় ভালো থাকবা, definitely follows health regulations and always mentally confident. সবার জন্য অনেক শুভকামনা শেষ করছি।